বন্ধুরা, আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি এমন এক ছেলের গল্প যে কিনা তার জীবন সঙ্গিনী খুঁজতে গিয়ে অদ্ভুত শর্ত জুড়ে দেয়। একদিকে তার আকাশ ছোঁয়া বেতন, অন্যদিকে পাত্রীর ইনকামও হতে হবে তার সমান অথবা বেশি। কিন্তু কেন তার এই অদ্ভুত চাহিদা, আর এই খেয়ালি পছন্দের পরিণতিই বা কি? জানতে হলে দেখতে থাকো আজকের এই ভিডিওটি। মুভির শুরুতে আমরা এই মুভির নায়ক শক্তিকে দেখতে পাই, যে তার বাবা মা আর বোনের সাথে তার বিয়ের জন্য পাত্রী দেখতে এসেছে। যখন শক্তি মেয়েটির সাথে একা কথা বলতে যায়, তখন কেন জানি না তার পরিবার হঠাৎ ভয় পেয়ে যায়। বন্ধুরা, আমরা তাদের কথাবার্তায় জানতে পারি যে শক্তি ইতিমধ্যে 7 জন মেয়েকে রিজেক্ট করেছে। এই কারণেই তার পরিবার ভয় পাচ্ছে। মেয়েটির সাথে কথা বলার এক পর্যায়ে শক্তি তাকে জিজ্ঞাসা করে, তুমি যে চাকরি করো তাতে বেতন কত? মেয়েটি বলে 30,000 টাকা। বন্ধুরা, এটা শুনে শক্তি এই মেয়েটিকেও রিজেক্ট করে, কারণ সে এমন একটি মেয়েকে বিয়ে করতে চায় যে তার সমান অথবা তার চেয়ে বেশি ইনকাম করে। আর শক্তির কথা বলতে গেলে সে একটি আইটি কোম্পানিতে জব করে, যেখানে তার বেতন প্রায় 1 লাখ টাকা। শক্তির বাবা তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করেন, বাবা, তুমি কেন এমন একটি মেয়েকে বিয়ে করতে চাও যে তোমার চেয়ে বেশি অথবা তোমার সমান ইনকাম করে? তোমার কি মনে হয় না এমন একটি মেয়েকে বিয়ে করো যে প্রতিদিন তোমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে এবং তোমার পরিবারের খেয়াল রাখবে আর তোমাকে ভালোবাসবে? শক্তি বলে, বাবা, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের বাস্তবিকভাবে চিন্তা করতে হবে, না হলে আমরা পিছিয়ে পড়ব। এখানে শক্তি তার বাবাকে আরো বলে, তুমি যদি এমন একটি মেয়েকে বিয়ে করতে যে কিছু ইনকাম করত, তাহলে তোমার জীবনটা আজকে অন্যরকম হতো। শক্তির বাবা রেগে বলেন, তোমার মায়ের মধ্যে কমতি কি আছে? সে আমার এবং তোমাদের সবার জন্য সারা জীবন ঘর সামলেছে। এ কাজ কম কিসে? সারাদিন ল্যাপটপ এবং এসিতে বসেই শুধু কাজ হয় না। আমি তোমার মায়ের চেয়ে ভালো অন্য কোনো মেয়ে খুঁজে পেতাম না, বুঝেছো? এখন বাবার এত বোঝানোর পরেও শক্তির একটাই দাবি যে সে কেবল সেই মেয়েকেই বিয়ে করবে যার ইনকাম তার সমান অথবা তার চেয়ে বেশি। শক্তির দুলাভাই বর্তমানে দুবাইতে থাকেন, যার কারণে তার বোন ও বোনের মেয়ে তাদের সাথেই থাকতো। এরই মধ্যে শক্তি একটি বাড়ি কেনে এবং সেখানে বড় একটি বাড়ি তৈরি করতে শুরু করে, যাতে তার পরিবার এই বাড়িতে আরামে থাকতে পারে। এই বাড়ির জন্য শক্তি ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং কিছু স্থানীয় লোকের কাছ থেকেও ঋণ নিয়েছে। এখন শক্তির এই বাড়ি দেখে তার বাবা মা অনেক খুশি হন, কিন্তু শক্তির বাবা তাকে বলেন, আমাদের পুরনো বাড়িতে কি সমস্যা ছিল যে তুমি এই নতুন বাড়িটি করছো? শক্তি বলে, বাবা, আর কতদিন আমরা ওই পুরনো আর ছোট বাড়িতে থাকবো? আমাদের উচিত আমাদের জীবনযাত্রার মান আমাদের অবস্থান অনুযায়ী পরিবর্তন করার। বাকি তোমরা ব্যাংক ঋণ আর কিস্তি নিয়ে চিন্তা করো না, আমি সেটা সামলে নিব। বন্ধুরা, এখানে তোমাদের মত কি? কে সঠিক, শক্তি নাকি তার বাবা? পরে কমেন্টে জানিও। আচ্ছা, একদিন শক্তি এটা জানতে পারে যে সে যেই কোম্পানিতে 4 বছর ধরে ইনভেস্ট করছে, সেই কোম্পানিতে বিনিয়োগ করার কারণে তার সুদ 12 থেকে 18% হয়ে গেছে। এই বিষয়ে সেই কোম্পানির এজেন্ট শক্তিকে আরো 1 কোটি টাকা বিনিয়োগ করতে বলে, যাতে ভবিষ্যতে তার টাকা আরো বৃদ্ধি পায়। কিন্তু শক্তি বলে, আমি 50 লাখের বেশি ইনভেস্ট করতে পারবো না, আমার কাছে এত টাকা নেই। তখন এজেন্ট শক্তিকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে 4টি আলাদা আলাদা ব্যাংক থেকে 25 লাখ 25 লাখ করে ঋণ পাইয়ে দেব, পরে তুমি সেই টাকা ইনভেস্ট করবে। শক্তিও এই কথায় রাজি হয়ে যায়, যা সম্ভবতই তার অনেক বড় ভুল ছিল। এইসবের মাঝে শক্তির আরো একটি বিয়ের সম্বন্ধ আসে, যেখানে মেয়েটি চাকরিও করে এবং যার ইনকাম 1.5 লাখ টাকা প্রতি মাসে। এখন শক্তির সেই মেয়েটিকে দেখতে যেতে হতো, কারণ এই মেয়েটি শক্তির একমাত্র শর্ত পূরণ করেছিল। কিন্তু অফিসের কিছু জরুরি কাজের জন্য সে যেতে পারে না। বাকি সে তার পরিবারকে মেয়ে দেখতে পাঠায় এবং তাদের স্পষ্ট করে বলে দেয় যে শুধু আমার শর্ত মনে রাখবে, বাদ বাকি মেয়ে যেমনই হোক তাতে আমার কোনো যায় আসে না। তো আর কি, শক্তি ছাড়া পুরো পরিবার মেয়েটি দেখতে তাদের বাড়িতে পৌঁছায়। এখানে মেয়েটির আঙ্কেল সবার সাথে মেয়ের পরিচয় করিয়ে দেন। মেয়েটির নাম শিবানী। শিবানীর মা আসলে আমেরিকান এবং বাবা ভারতীয় ছিলেন। বন্ধুরা, সেই কারণে শিবানী দেখতে খুবই সুন্দর ছিল। কিন্তু যখন শিবানী নিউ জার্সিতে ছিল, তখন 2 গ্যাংয়ের মধ্যে হঠাৎ গোলাগুলিতে তার বাবা মা মারা যায় এবং শিবানীর আঙ্কেল ছাড়া কেউ না থাকায়
সে আঙ্কেলের কাছেই বড় হয়েছে। এখানে শক্তির পরিবার শিবানীকে তাদের শর্তের কথা বলার আগেই শিবানী বলে, বিয়ের পরে আমি চাকরি করতে পারবো না এবং এটি আমার একমাত্র শর্ত। বন্ধুরা, এটা শুনে শক্তির বোন এবং বাবা পুরোপুরি হতাশ হন, কিন্তু শক্তির মা এখানে বলেন, কোনো সমস্যা নেই, আমার ছেলে এত রোজগার করে যে সে সবকিছু সামলে নেবে। এবং এইভাবে শক্তির মা এই সম্পর্কের জন্য হ্যাঁ বলেন। শক্তির বোন যখন তার মাকে থামাতে যায় তখন তার মা বলে, চিন্তা করিস না, আমি সব সামলে নেব, শুধু তোরা আমার সাথে সাই দিবি। এভাবে চলতে থাকলে আমার ছেলের আর বিয়ে হবে না। সম্পর্ক পাকা হওয়ার পর শক্তির পরিবার তাকে এই বিষয়ে জানায় এবং শিবানীর মাসিক বেতনও বলে। শক্তি এটা শুনে খুব খুশি হয় এবং সেও বিয়ের জন্য রাজি হয়। শক্তির বাবা এই প্রসঙ্গে তাকে আরো জিজ্ঞাসা করেন, বাবা, টাকাই কি তোমার জীবনে সবকিছু? ভালোবাসা, সম্মান আর আপনজন এসব কি তোমার কাছে কোনো গুরুত্ব নেই? শক্তি বলে, দেখো বাবা, আমি তোমাকে আগেই বলেছি এই দুনিয়ায় টিকে থাকতে হলে তোমাকে টাকার গুরুত্ব দিতেই হবে। তখন শক্তির বাবা জবাবে বলেন, আমি চেয়েছিলাম তোমার সম্পর্কটা আমার আর তোমার মায়ের সম্পর্কের মতো হোক, কিন্তু তোমাদের প্রজন্মের চিন্তাভাবনাই আলাদা। এবং এই কথা বলেই তিনি চলে যান। শক্তি তার মায়ের কাছে শিবানীর সোশ্যাল মিডিয়া আইডি এবং নাম্বার চায়। তখন তার মা জানায় মেয়েটি একটি সাধারণ কিপ্যাড ফোন ব্যবহার করে, সে কোনো সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না। প্রথমে তোমরা সামনাসামনি দেখা করো, তারপরে তুমি তার থেকে তার নাম্বার নিয়ে নিও, কালকে তুমি তার সাথে দেখা করতে যাও। এই কথার মাঝে শক্তির বোন বলে ওঠে, ভাই, তুমি আজ পর্যন্ত 8টি মেয়েকে রিজেক্ট করেছো, কিন্তু সে 10 জন ছেলেকে রিজেক্ট করেছে, তাই ভুলেও তাকে তার বেতন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করো না, কারণ তাহলে সে ভাববে তুমি তার টাকার জন্য তাকে বিয়ে করছো। তখন শক্তি বলে, আমি অলরেডি তার বেতনের প্যাকেজ সম্পর্কে জানি, তাহলে আমার আর কি দরকার এই বিষয়ে জিজ্ঞাসা করার। তারপর আর কি, পরের দিন শক্তি শিবানীর সাথে দেখা করতে যায়। তখন দুজনের মধ্যে কথা শুরু হয় এবং কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এরপর বাসর রাতে শক্তি শিবানীকে একটি প্রেজেন্টেশন দেখায় যা সে তার ভবিষ্যৎ বউয়ের জন্য তৈরি করেছিল। এই প্রেজেন্টেশনে শক্তি ব্যাখ্যা করে যে তার এবং তার বউয়ের বেতন ভবিষ্যতে কিভাবে তাদের জীবনকে উন্নত করতে পারে। এই সমস্ত কিছু দেখার পরে শিবানী হতবাক হয় এবং উঠে দাঁড়ায় আর বলে, দেখো, আমি আগেই তোমার মাকে বলেছি বিয়ের পরে আমি চাকরি করতে পারবো না, তাহলে এই প্রেজেন্টেশন দেখানোর মানে কি? এখানে পুরো সত্যিটা শক্তির সামনে আসার পর সে বলে, কিন্তু আমার মা তখন তো আমাকে কিছুই জানায়নি। এরপর আর কি বন্ধুরা, শক্তি বাড়িতে খুব চেঁচামেচি করে, কিন্তু শিবানী তার কথায় অনড় এবং তখন শক্তি তার মা ও বোন দুজনের উপর খুবই রেগে যায়। তখন শক্তির বাবা তাকে আবার বোঝানোর চেষ্টা করে যে, দেখো, টাকাই সবকিছু নয়, তুমি যা এইসব জিনিসপত্র দুনিয়াকে দেখাতে চাচ্ছ তাতে কারো কিছু যায় আসে না। কিন্তু বন্ধুরা, শক্তি বুঝতেও চেষ্টা করে না আর রেগে বাইরে চলে যায়। এরপর সকালে শিবানী সবার জন্য কফি বানায়। সবাই ভাবে শিবানী অবশ্যই ঘরের কাজ খুব ভালোভাবে জানে, তাই তারা কফির জন্য বড় আশা নিয়ে অপেক্ষা করে। কিন্তু কফি খাওয়ার সাথে সাথে সবাই তা ফেলে দেয়, কারণ শিবানী কফি পাউডারের বদলে অন্য কিছু মিশিয়েছিল। শিবানী ঠিকমতো নাস্তাও তৈরি করতে পারে না। বন্ধুরা, এরপর শক্তি তার অফিসে যায় এবং তার বন্ধুদের বলে, আমার জীবনটা বরবাদ হয়ে গেছে, কারণ আমার বউ চাকরি করতে চায় না, সে রান্না করতেও জানে না। এটা শুনে শক্তির বন্ধুরা তার দুপুরের খাবার চেখে দেখে, যা খুবই অসাধারণ, অর্থাৎ এর স্বাদ একেবারেই চমৎকার ছিল। বন্ধুদের এই কথা শুনে শক্তিও তার দুপুরের খাবার চেখে দেখে এবং সেটি আসলেই সুস্বাদু ছিল। শক্তি সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে জিজ্ঞাসা করে যে, দুপুরের খাবার তুমি তৈরি করেছো নাকি শিবানী? সে বলে, বাবা, আমি কেন তৈরি করব, তোর বউই তো তৈরি করেছে, যদি কিছু বলতে চাস তবে তাকেই বল। এই বলে সে ফোনটি শিবানীকে দেয়। তখন শক্তি তাকে প্রশ্ন করে, কিভাবে নাস্তা এত অদ্ভুত আর খারাপ, কিন্তু দুপুরের খাবার এত ভালো? শিবানী বলে, যদি আমি সবকিছু আগে থেকেই গুছিয়ে তৈরি করতাম তাহলে আমার খাবারের কোনো প্রশংসা করতে না, তাই আমি জেনে বুঝেই এমনটা করেছি, যাতে তোমরা পরে আমার খাবারের প্রশংসা করো, কারণ মানুষ তিক্ত স্বাদ সব সময় মনে রাখে, কিন্তু মিষ্টি তাড়াতাড়ি ভুলে যায়, তাই আমি কফি তেতো তৈরি করেছিলাম। এর পরের দৃশ্যে বন্ধুরা, শক্তি ভিন্ন ভিন্ন উপায়ে তার বউকে চাকরি করার জন্য রাজি করতে চেষ্টা করে। সে অনেকবার শিবানীর সাথে এই বিষয়ে
বিষয় নিয়ে কথা বলে, কিন্তু শিবানীও নিজের জেদে অনড়। যেহেতু সে চাকরি করতে চায় না তো চাই না, তাতে যাই হয়ে যাক না কেন। এরপরে একদিন শক্তি শিবানীকে তার কলিগের ছেলের জন্মদিনের পার্টিতে নিয়ে যায়, যার স্ত্রী সেই মেয়েটি ছিল যাকে শক্তি সিনেমার শুরুতে রিজেক্ট করেছিল। এবং যখন সেই মেয়েটি জানতে পারে যে শক্তির বউ কোনো চাকরি করে না, সে একজন গৃহিণী, তখন সে শক্তিকে অনেক কথা শোনায়, বলে তোমার সাথে এমনটাই হওয়া উচিত ছিল। এখন শক্তি সারা রাস্তায় এই রাগ শিবানীর উপর ঝাড়ে, যার কারণে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। বিষয় হচ্ছে সেইটাই, মানে বন্ধুরা, শক্তি চায় শিবানী চাকরি করুক এবং শিবানীও চাকরি করতে চায় না, সেজন্যই আমেরিকা থেকে ভারতে চলে এসেছিল। এখানে বউয়ের প্রতি শক্তির অত্যাচার দেখে তার বাবা শক্তিকে বলে, বাবা দেখো, জীবন আর টাকা দুটো আলাদা জিনিস। টাকা জীবনের একটা ছোট অংশ, পুরো জীবন নয়। আরো বলে, কম্প্যারিজন আর প্রতিযোগিতার মধ্যে পার্থক্য আছে। তুমি যাকে প্রতিযোগিতা ভাবছো সেটি আসলে কম্প্যারিজন। এই জিনিসটা বোঝো এবং নিজের জীবনে প্রয়োগ করো। সুখী জীবনযাপনের জন্য টাকা এতটা গুরুত্বপূর্ণ নয়। তার বাবার কাছ থেকে এইসব শুনে শক্তি তার বাবাকে জবাবে বলে, তোমার সময়ের চিন্তাভাবনা তোমার কাছেই রাখো। যদি কাঁদতে হয় তবে আমি মার্সিডিজে বসেই কাঁদবো, তাতেও আমার ভালো লাগবে। তোমরা সবাই মিলে আমাকে ধোকা দিয়েছো আর বিয়ে করিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছো। পরের দিন অফিসে শক্তির এক কলিগ তাকে বলে যে এখন যে প্রজেক্ট চলছে তাতে আমি কঠোর পরিশ্রম করেছি, তবুও ম্যানেজার আমাকে বেঞ্চে বসিয়ে রেখেছে, যদিও আমার পারফরমেন্স বেশ ভালো ছিল। এরপরে শক্তি ম্যানেজারের সাথে কথা বলতে যায়। ম্যানেজারটি খুব খারাপ ধরনের লোক ছিল। বন্ধুরা, সে এটা জেনে বুঝেই করেছিল যাতে সে এই প্রজেক্টটি তার পছন্দের লোককে দিতে পারে, যারা সারাদিন তার মাথায় তেল মাখায়। তার কাছে ট্যালেন্টের কোনো মূল্য নেই। এই বিষয়ে ম্যানেজারের সাথে শক্তির অনেক তর্কাতর্কি হয়, কিন্তু ম্যানেজার তার সিদ্ধান্ত পরিবর্তন করে না। তখনই শক্তি রেগে তার কেবিন থেকে বেরিয়ে যায়। এরপরে একদিন শক্তি খুব ভোরে খবরের মাধ্যমে জানতে পারে সে যেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিল আসলে সেটা একটি ফেক কোম্পানি ছিল, আর এই কোম্পানির সবাই তাদের সাথে প্রতারণা করেছে। কিন্তু কিছু লোক ধরা পড়েছে, বাকি যারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছিল তাদের এখন সব লস, যার মধ্যে শক্তির টাকাও ছিল। বন্ধুরা, এই খবরটি শোনার পরেই শক্তির মনে হলো যে তার পার নিচ থেকে মাটি সরে গেছে। সে সঙ্গে সঙ্গে সেই লোকটির কাছে গেল যার মাধ্যমে সে এই কোম্পানিতে ইনভেস্ট করত, কিন্তু তখন তাকে পুলিশ ধরে নিয়েছে, যার কারণে শক্তির টাকা সম্পূর্ণই লস হয়ে গেল এবং তা ফেরত পাওয়ার আর কোনো উপায় ছিল না। এখন বন্ধুরা, সেই একই কোম্পানিতে যেখানে শক্তি টাকা ইনভেস্ট করেছিল তার আরো এক কলিগ সেখানে টাকা ইনভেস্ট করেছিল, যে এই খবর সহ্য না করতে পেরে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এটা দেখে শক্তি ভয় পেয়ে যায়। অন্যদিকে শক্তির ম্যানেজার তথ্য অন্য কোম্পানির সাথে শেয়ার করার অভিযোগে তাকে অফিস থেকে বের করে দেয়, অর্থাৎ ডেটা ব্রিজের অভিযোগে। এটা করে বন্ধুরা শক্তির উপর প্রতিশোধ নেয়, কিন্তু এই ব্যাপারে শক্তি কিছুই করতে পারে না, তাই তাকে চাকরি ছেড়ে চলে যেতে হয়। এরপর শক্তি বাড়ি ফিরে আসে, যেখানে সবাই খুশি খুশি বসেছিল, যা শক্তির ভালো লাগে না এবং সে তার সমস্ত ফ্রাস্ট্রেশন তার পরিবারের উপর বের করে দেয়। বাড়িতে শক্তির এই আচরণ কারোরই ভালো লাগে না। এইভাবেই 2-3 দিন কেটে যায়। শক্তি তার ইএমআইও পরিশোধ করেনি, যার কারণে গুন্ডারা তার কাছে টাকা চাইতে শুরু করে। তারপর শক্তি ব্যাংকের ফোন পায়। এর সাথে সাথে অফিসের বন্ধুরাও তার ফোন রিসিভ করে না। তারা আগে থেকেই বুঝতে পারে যে সে টাকা চাইবে, তাই সে বাড়ি থেকে গয়না চুরি করে বন্ধক রেখে ইএমআই পরিশোধ করে এবং এটা শিবানী দেখে ফেলে। তখন শিবানী এই পুরো ব্যাপারটা জানতে পারে এবং সে এই ব্যাপারটি নিয়ে শক্তির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু শক্তি তখনও তার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং তার কথা শোনে না। তাই শেষ পর্যন্ত শিবানী চিন্তা ভাবনা করে চাকরি করার সিদ্ধান্ত নেয়। এরপর সে চাকরিতে যেতে শুরু করে, কারণ শক্তির চাকরি নেই, এখন সংসার কিভাবে চলবে। যখন শক্তি সেই প্রতারক কোম্পানির মালিকের সম্পর্কে জানতে পারে, সে সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করতে যায়। শক্তি তাকে তার টাকা ফেরত দিতে বলে। কোম্পানির মালিক শক্তিকে টাকা দিতে অস্বীকার করে এবং তার গুন্ডার মাধ্যমে শক্তিকে বের করে দেয়। এরপর শক্তি থানায় যায় এবং এই সমস্ত কথা বলে এবং ওই কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা করে। এতে শক্তির আইনজীবীও তাকে বলে যে এটা করলে তোমার বিপদ হতে পারে, কিন্তু শক্তি কথা শোনে না। এরপর রাস্তায় হাঁটতে হাঁটতে শক্তি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। বন্ধুরা, তখন এক গরিব লোক তাকে তার কুঁড়ে ঘরে নিয়ে যায়। যখন শক্তির জ্ঞান ফেরে
তখন সেই লোকটি শক্তিকে চা খেতে দেয়। চা খেতে খেতে শক্তি দেখে যে এই লোকটি কিভাবে তার বউ এবং 2 সন্তান নিয়ে একটি ছোট জায়গায় বসবাস করে। আর অন্যদিকে শক্তি এমন লোক ছিল যে বাড়ি ছোট বলে বাড়ি পরিবর্তন করতে চেয়েছিল। এখন শক্তি ধীরে ধীরে তার ভুলগুলো বুঝতে পারে। তারপরে লোকটিকে ধন্যবাদ জানিয়ে সে জিজ্ঞাসা করে, আপনারা এত ছোট জায়গায় কিভাবে বসবাস করেন? তখন লোকটি বলে, স্যার, এই জীবনটা বেশি সিরিয়াস নেবেন না, না হলে এই জীবন আমাদের সিরিয়াস করে দেবে। শুধু মেনে নিন যে আমরা সবাই গাধা। যদি চাদর ছোট হয়, আমার মনে হয় পা গুটিয়ে নেওয়াই ঠিক। আমি পা ছাড়িয়ে দেওয়ার কথা ভাবি না, কারণ আমাদের যা আছে তার সাথে মানিয়ে নিতে হবে। এখন এই কথাগুলো শুনে শক্তি অনেকটা বুঝতে পারে সে কি কি ভুল করেছে। এতে হয়তো শক্তি জীবনের আসল মানে বুঝেছে। তাই সে সোজাসুজি মন্দিরে যায়, যেখানে শক্তি যখনই চোখ বন্ধ করে সাথে সাথেই একটি শিশুর কণ্ঠস্বর পায়। মানুষ কষ্টের সময় কেন প্রায়শই ঈশ্বরের কাছে আসেন? তারা প্রথমে আসেন না কেন? এটা শুনে যখনই শক্তি চোখ খুলে, তখন তার সামনে 10 বছর বয়সী এক শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার পোশাক ছিল একজন পণ্ডিতের মতো। বন্ধুরা, এই শিশুটি শক্তিকে বলে যে আমরা জীবনে যা কিছু সুখ বা দুঃখ অনুভব করি তা আমাদেরই নিজেদের ভালো বা খারাপ কাজের ফলাফল। যেমন তুমি লোভ করেছিলে, তাই তোমাকে এখন তার জন্য কষ্ট পেতে হচ্ছে। কিন্তু তুমি জানো যে ঈশ্বর তোমাদের এই জীবন দিয়েছে কেবল এই সুখ দুঃখের বাইরে দেখার জন্য। কারণ এই সুখ দুঃখ শুধু একটি মায়া, যা চিরস্থায়ী নয়। কখনো দুঃখ যায়, সুখ আসে, আবার কখনো সুখ যায়, দুঃখ আসে। আমাদের প্রতিটি আবেগে স্বাভাবিক থাকা উচিত, না হলে মানুষ অনেক কিছু হারায়, যেমন তুমিও হারিয়েছ। এরপর এই শিশুটি বলে, তুমি যা হারিয়েছ তা টাকা নয়, তোমার পরিবার। আজ তুমি সেই লোকেদের হারিয়েছ যারা সবসময় তোমার পাশে থাকতো, তোমাকে সমর্থন করত। নিজেকে নিজের শত্রু মনে করো না এবং তোমার নিজের সম্পর্কগুলো ঠিক করো। এই কথা বলার পর শিশুটি শক্তিকে প্রসাদ খেতে দেয় এবং শক্তি প্রসাদ খাওয়ার সাথে সাথেই পরের মুহূর্তে শিশুটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এখানে এরকম ভাবে ঈশ্বর শক্তিকে সাহায্য করেছিলেন, কারণ সে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছিল। এখন শক্তি বুঝতে পেরেছে যে তার কি করা উচিত। সে সোজা তার বাড়িতে যায়, যেখানে তাকে দেখে সবাই তাদের নিজ নিজ ঘরে চলে যায়। শক্তি সবাইকে বলে যে তোমরা সবাই দয়া করে ঘর থেকে বের হবে না, কারণ আমি তোমাদের চোখে তাকিয়ে কথা বলতে পারবো না। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে আসিনি, বরং ধন্যবাদ জানাতে এসেছি। তাই প্রথমবার শক্তি তার বাবাকে ধন্যবাদ জানায়, কারণ তিনি শক্তিকে অনেকবার বুঝিয়েছেন, কিন্তু সে তার কথা কানেও তোলেনি, বরং তার সাথে আরো খারাপ ব্যবহার করেছে। জীবনের আসল অর্থ দেখানোর জন্য সে তার বাবাকে ধন্যবাদ জানায়। দ্বিতীয় ধন্যবাদ জানায় সে তার মাকে, যিনি তাকে প্রতারণা করে শিবানীর সাথে বিয়ে দিয়েছিলেন, কিন্তু শক্তি তার সাথেও খারাপ ব্যবহার করেছিল। এখন সে বুঝতে পেরেছে যে একজন মা সবসময় তার সন্তানের জন্য ভালো চায়। তারপরে ধন্যবাদ জানায় তার বোনকে, যে তাকে হাঁটতে শিখিয়েছে এবং যখনই সে পড়ে গিয়ে আঘাত পায় তখনই তার বোন তার ক্ষতস্থানে মলম লাগিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেছে। বোনের ভালোবাসার জন্য শক্তি তাকেও ধন্যবাদ জানায়। সর্বশেষ শক্তি ধন্যবাদ জানায় তার বউ শিবানীকে, যে এত খারাপ ব্যবহার করার মাঝেও তার সাথে ছিল, তাকে একবারের জন্য ছেড়ে যায়নি। সে তার স্বামীর উপর বিশ্বাস রেখেছিল। তির উপর এই বিশ্বাসটুকু রাখার জন্য তাকেও সে ধন্যবাদ জানায়। এই সকল কথা শুনে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বেরিয়ে এসে সবাই শক্তিকে জড়িয়ে ধরে। এরপরই শক্তির ম্যানেজারের সেই সত্যিটি বেরিয়ে আসে, যে তাকে ধোঁকা দিয়ে ডেটা ব্রিজের অভিযোগ করেছিল এবং কর্তৃপক্ষ উল্টায় ম্যানেজারকে দোষী সাব্যস্ত করে এবং তাকে বরখাস্ত করে। তখন শক্তি আবার তার চাকরি ফেরত পায়। এরপরে একদিন শক্তি চাকরিতে যাওয়ার সময় শিবানীকে বলে, চাইলে তুমি এখন চাকরিটি বাদ দিয়ে দিতে পারো, সবকিছু আমি নিজেই সামলে নেব। শিবানীও বলে যে 1 মাস পরে যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখনই চাকরি থেকে রিজাইন করে দেব। এমন সময় শক্তির দুলাভাইও দুবাই থেকে চলে আসে, যাকে দেখে সবাই খুশি হয়। এখানে শক্তির দুলাভাইও জানতো যে শক্তি এত বড় অর্থ কেলেঙ্কারির মধ্যে পড়েছিল, তাই তিনি শক্তিকে জিজ্ঞাসা করেন, তুমি কিভাবে এইসব থেকে বেরিয়ে এলে? তুমি কি তোমার টাকা ফেরত পেয়েছো? শক্তি বলে যে এইসব আমার বউয়ের কারণে হয়েছে, তার জন্যই আমার সমস্ত
সমস্ত ঋণ পরিশোধ করতে পেরেছি এবং এখন আমি সম্পূর্ণ মুক্ত। আসলে বন্ধুরা, শক্তির বউ তাকে সাহায্য করার জন্য তার সকল সম্পত্তি বিক্রি করে দিয়েছিল, যাতে শক্তির উপর থেকে সকল চাপ কমে যায়। সেই কারণে শক্তি সহ তার পুরো পরিবার শিবানীকে খুব ভালোবাসে। সে সত্যি একটি লক্ষ্মী মেয়ে যে তার পরিবারকে সাথে নিয়ে চলতে জানে। শক্তিকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়, যা সে করেছিল, কিন্তু সে মামলাটি তুলতে অস্বীকার করে। এরই মাধ্যমে সিনেমাটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তা জানাবে। নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।